আজকের গল্প নিরূপ মিত্রের লেখা ভূত ধরার গল্প। উপস্থাপনায় আমি শৌনক। রাত 2টোর ঘণ্টা বাজল পুলিশ লাইনে। অনেক দূরের আওয়াজ, কিন্তু নিঝুম রাত্রিরে যখন কোথাও কোনো শব্দ নেই, দূরের ঘণ্টাও মনে হয় পাশেই যেন বাজল কোথাও। সেই শব্দেই ঘুম ভেঙে গেল ভবানীভূষণের। এটা এক আশ্চর্য ব্যাপার। পুলিশ লাইনে ঘণ্টায় ঘণ্টায় ঘণ্টা পেটানো হয়। যটা বাজল ততবার ঘণ্টা বাজে। 11টায় 11 বার, 12টায় 12 বার, 1টায় 1 বার মাত্র। কিন্তু সেসব আওয়াজ ভবানীভূষণের কানে ঢোকে না, বা ঢুকলেও ঘুম চটিয়ে দেয় না। ভবানীভূষণ রাত 10টায় শুয়ে পড়েন নিয়ম করে। চমৎকার ঘুমন 2টো পর্যন্ত। কিন্তু যেই রাত 2টোর ঘণ্টা বাজে পুলিশ লাইনে, আশ্চর্য, ভবানীভূষণের ঘুম ভেঙে যায়। ভাঙবেই, রোজই, যেন কেউ তাকে জাগিয়ে দেয়। আর তারপরেই শুনতে পান সেই শব্দটা। কেউ যেন পা ঘষে ঘষে তার মাথার কাছে জানলাটার দিকে এগিয়ে আসছে। ভবানীভূষণ যে মেস বাড়িটায় থাকেন, সে বাড়িটার লম্বা বারান্দাওয়ালা একটা ব্যারাকের মতো। বারান্দার ওপর পাশাপাশি 6টা ঘর। 6 জন অধ্যাপক, 6টি ঘরের বাসিন্দা। 6 অধ্যাপকের মেস। কলেজের ছেলেরা ওই নাম দিয়েছে। অবশ্য বাসিন্দারা নিজেরাই বলে নিঝুম নিবাস। নিঝুম নিবাসই বটে। মফস্বল শহরটির উত্তর প্রান্তে পায়রাটুংরি খাল। খালের ওপর দিয়ে কাঠের ব্রিজ। ব্রিজ পেরিয়ে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ধরে কিছুটা এগোলেই ইন্সপেকশন বাংলো। চারিদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর পুকুরের ছড়াছড়ি। বাংলোটা বেশিরভাগই খালি পড়ে থাকে। রাস্তার যে ধারে ইন্সপেকশন বাংলো, তার উল্টো দিকে পায়ে চলা রাস্তা নেমে এগোতেই এপাশ ওপাশ পুকুর। কিছুটা এগিয়ে বাঁশঝাড়ের এক জঙ্গল। জঙ্গল পেরোলে এক টুকরো চষা জমি। জমিটার ধার ঘেঁষে লম্বালম্বি ব্যারাক বাড়িটা, যার নাম নিঝুম নিবাস। নিঝুম নিবাসের সামনেই আরও একটা বড়সড় পুকুর। পুকুরের ধারে বাবলা গাছের ভিড়। সে ভিড়ের ফাঁক ফোকর দিয়ে দেখা যায় বিস্তীর্ণ মাঠ। তার ওপারে অস্পষ্ট রূপনারায়ণ নদী। ঠিক রাত 2টোয় ব্যারাক বাড়ির দ্বিতীয় ঘরে ভবানীভূষণ শুনতে পায় পা ঘষতে ঘষতে বারান্দা ধরে কে যেন তার ঘরের মাথার কাছে জানলার দিকে এগিয়ে আসছে। প্রথম দিকে ভবানীভূষণ ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামাননি। ভেবেছিলেন 6 অধ্যাপকের কোনো একজন হয়তো বাথরুমের প্রয়োজনে। কিন্তু এক পূর্ণিমার রাত্রিরে শব্দটা যখন তার মাথার জানলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ভবানীভূষণ মাথা তুলে দেখতে গিয়ে কাউকে দেখতে পেলেন না। বিস্মিত হলেন ভবানীভূষণ। মাথার কাছে জানলা তার শোবার খাটের প্রান্ত থেকে মাত্র হাত 3 দূরে। জানলার ওপার দিয়ে কেউ হেঁটে গেল, অথচ তিনি দেখতে পেলেন না। এটা কি করে হয়? ভবানীভূষণ যাচাই করে দেখবার জন্য উঠে বসলেন। তিনি উঠে বসতেই পা ঘষতে হাঁটার শব্দটা থেমে গেল। ভবানীভূষণ কিছুক্ষণ অপেক্ষা করে আবার যেই শুতে যাচ্ছেন, শব্দটা আবার শুরু হলো। এবার মনে হলো লোকটি জানলার দিকেই ফিরে আসছে। ভবানীভূষণ তাড়াতাড়ি উঠে বসে জানলার দিকে চেয়ে রইলেন। পা ঘষতে ঘষতে হাঁটার শব্দ অত্যন্ত স্পষ্টভাবে জানলা পেরিয়ে চলে গেল। অথচ এবারেও কাউকে দেখতে পেলেন না ভবানীভূষণ। হঠাৎ একটা ঠান্ডা ভয় ভবানীভূষণের শিরদাঁড়া বেয়ে নেমে যেতে লাগলো। ভবানীভূষণ শুয়ে পড়ে গায়ের চাদরটা মাথা পর্যন্ত টেনে নিলেন। ঘষতে হাঁটার শব্দটা কিছুক্ষণ ধরে পায়াচারি করতে লাগলো। ভবানীভূষণ কাঠের মতো অনড় হয়ে শুয়ে রইলেন। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হলো।
নিজেকে প্রাণপণে বোঝাতে চাইলেন একজন অর্থনীতির অধ্যাপকের এভাবে ভয় পাওয়া মোটেই ঠিক হচ্ছে না, অথচ ভয়টা তাকে পেয়ে বসল এবং তিনি ভয় পেয়েছেন এটা বুঝেই পায়ের শব্দ তার মাথার জানলা এসে স্তব্ধ হয়ে দাঁড়ালো। ভবানীভূষণ বুঝতে পারলেন তিনি জ্ঞান হারাচ্ছেন। প্রাণপণে দাঁতে দাঁত চেপে নিজেকে আত্মস্থ করার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ পায়ের শব্দ জানলা থেকে দূরে সরে গেল। মনে হলো একজন বারান্দা ছেড়ে মাটিতে নামলো। এবার পুকুরের ধারে নেমে গেল। পুকুরের জলে ঘষে ঘষে হাত ধোয়ার শব্দ হতে লাগলো। ভবানীভূষণ অবসন্ন বোধ করতে করতে একসময় কখন ঘুমিয়ে পড়লেন নিজেই মনে করতে পারলেন না। ঘুম ভাঙল বেশ বেলায়। ঘরের দরজা খুলে বাইরে এসে দাঁড়ালেন। দেখলেন কান্তিপ্রসন্ন, অজিত বোস, সুখেন্দু চক্রবর্তী, অনিরুদ্ধ চৌধুরী সবাই চা হাতে আড্ডায় বসেছে। কান্তিপ্রসন্নই প্রথমে চেঁচিয়ে উঠলেন, কি ব্যাপার ভবানীবাবু, কাল রাতে ঘুমায়নি নাকি? এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছেন? অজিত বোস বললেন, আমার মনে হয় ভবানীভূষণ কাল সুরমা পড়ে শুয়েছিলেন। সুখেন্দু চক্রবর্তী জিজ্ঞেস করলেন, তাতে কি হলো? অজিত বোস বললেন, বুঝলেন না, চোখে সুরমা দিলে লোকে টেকনিক্যাল আর স্বপ্ন দেখে, তাই ঘুম ভাঙতে মায়া হয়। অনিরুদ্ধ চৌধুরী তার নেয়াপাতি ভুঁড়ি নাচিয়ে বেজায় হাসতে শুরু করে দিলেন। ভবানীভূষণ কাউকে কিছু না বলে রান্নাঘরে গেলেন কেষ্টার কাছে চায়ের দরবার করতে। গিয়ে দেখেন দীপেন ঘোষ উন্মনা হয়ে বসে আছেন একটি মোড়ার ওপর। কেষ্ট আপ্যায়ন করল, বাবা বাবা বাবু চাঁদি। কেষ্টবরণ একটু তোতলা। ভবানীভূষণ আরেকটা মোড়া টেনে দীপেনের পাশে বসলেন। সংকোচের সঙ্গে শুধলেন, আচ্ছা দীপেনদা, কাল রাতে। কথা শেষ করার আগেই দীপেনদা চোখ বড় বড় করে বললেন, আপনিও শুনেছেন তাই না? দীপেনদা বললেন, শুনেছি বই কি, কে যেন হাঁটছে যাচ্ছে আবার ফিরছে, তাই তো? ভবানীভূষণ উত্তেজিত হয়ে বললেন, ঠিক তাই। জানেন, আমি তাকিয়ে দেখেছি, শব্দ চলে গেল কিন্তু কোনো লোক নেই। দীপেনদা প্রায় চিৎকার করে উঠলেন, আপনিও কাউকে দেখতে পাননি তাহলে? ভবানীভূষণ উত্তেজিত সুরে বললেন, পাইনি, কিন্তু লোকটা আমার জানলার পাশ দিয়ে বারবার এলো গেল, একসময় স্থির হয়ে দাঁড়ালো। দীপেনদা গলা চালিয়ে বললেন, একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? পায়ের শব্দে শুধু প্রথম দিন ঘরের সামনে ঘোরাঘুরি করছিল, আমার ঘর পেরিয়ে আর বাকিদের ঘরের দিকে যায়নি। ভবানীভূষণ বললেন, আমারও তাই মনে হচ্ছে। কি ব্যাপার বলুন তো, ভূত? দীপেনদা মার্কসের ভক্ত, বস্তুবাদী তত্ত্বে বিশ্বাসী। এক কথায় ভূত মানতে রাজি হলেন না। বললেন, আমার সন্দেহ এটি প্রভু জীবনের কাণ্ড। শুনেছেন বোধহয় ওর মাথা একবার বিগড়ে গেছে, রাত বিরেতে বনে বাদারে একা একা ঘুরে বেড়ায়। হয়তো ইদানিং অন্য জায়গায় তারা খেয়ে আমাদের এই নিরিবিলি নিঝুম নিবাসে নৈশ ভ্রমণ করে যায়। ভবানীভূষণ এই সংবাদে আরও চিন্তিত হয়ে পড়লেন। ভূত বরং ভালো, নিজের মনে থাকে, কারুর ক্ষতি করে না, ভয় না পেলেই হলো। কিন্তু পাগলের ঠিক কি, যদি খোলা জানলা দিয়ে। দীপেনদা বললেন, কথাটা আমাকেও ভাবাচ্ছে। আসুন এক কাজ করা যাক, আজ রাতেও চাঁদ থাকবে, জোরালো চাঁদ। আমরা দুজনেই জেগে থাকব। যেই শব্দটা শুরু হবে আমি দুবার হাততালি দেব, সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে দরজা খুলব, বুঝলেন তো? প্রস্তাবটা ভবানীভূষণেরও খুব পছন্দ হলো। ঠিক রাত 10টায় শুয়ে পড়লেন ভবানীভূষণ। জেগে থাকবেন, কিছুতেই ঘুমোবেন না ইত্যাদি ভাবনা নিয়ে
নাড়াচাড়া করলেও অভ্যেস ছাড়তে পারলেন না। কখন যে ঘুমিয়ে পড়লেন কে জানে। যথারীতি রাত 11, 12 এবং 1টার ঘণ্টা তিনি শুনতে পেলেন না। অথচ ঢং ঢং করে 2টোর ঘণ্টা পড়তেই ভবানীভূষণের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর কিছুক্ষণ একটা আচ্ছন্নতা ভবানীভূষণকে জড়িয়ে রইল। তারপর হঠাৎ তার শ্রবণেন্দ্রিয় তীব্রভাবে সজাগ হয়ে উঠল। ভবানীভূষণ শুনতে পেলেন কে একজন পা ঘষতে এগিয়ে আসছে। পায়ের শব্দ কান্তিপ্রসন্নর 1 নম্বর ঘরের দিক থেকে এসে 2 নম্বরের ভবানীভূষণের ঘর ছাড়িয়ে 3 নম্বরের দীপেন্দার ঘরের সামনে গিয়ে থামল। আবার 3 নম্বর থেকে 2 নম্বর ঘরের দিকে রওনা হতেই ভবানীভূষণ উঠে বসলেন। ভবানীভূষণ জানতেন এবারে দীপেন্দা দুবার হাততালি দেবেন, কিন্তু হাততালি পড়ল না। পায়ের শব্দ ক্রমেই এগিয়ে আসছে। ভবানীভূষণ এমনভাবে বিছানার ওপর বসে আছেন যেন আগন্তুকের সঙ্গে এবার তার মুখোমুখি দেখা হতে বাধ্য। পায়ের শব্দ ফিরে এসে ভবানীভূষণের জানলায় ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। ভবানীভূষণও চেষ্টা করেও চোখ বন্ধ করে রাখতে পারলেন না। ঘরের বাইরে দালান জুড়ে ফুটফুটে জ্যোৎস্না, অথচ ভবানীভূষণ কাউকে দেখতে পেলেন না। ভবানীভূষণ দীপেন্দাকে ডাকার চেষ্টা করলেন। একটা ভাঙা গোগানির আওয়াজ বেরোলো। ভবানীভূষণের সারা শরীরটা কাঁপতে কাঁপতে শয্যা নেবার উপক্রম করার মুহূর্তে ভবানীভূষণের মনে হলো তিনি দুবার হাততালির শব্দ পেলেন। তিনি একা নেই, আরও একজন জেগে আছে মনে হতেই ভবানীভূষণ গা ঝাড়া দিয়ে উঠলেন। তার শিথিল অঙ্গ প্রত্যঙ্গগুলি এক মুহূর্তে টান টান হয়ে গেল। এক লাফে খাট থেকে নামলেন। দ্বিতীয় লাফে দরজার আগল খুলে বারান্দায় ঝাঁপ দিলেন। কিন্তু বারান্দায় নেমেই দেখলেন তিনি একা। দীপেন্দার ঘরের দরজাও খোলেনি। হা হা করে বারান্দায় চাঁদের উজ্জ্বল আলো, কেউ কোথাও নেই। ভবানীভূষণের শরীর বেয়ে ছমছমে শীতলতা নামল। ভবানীভূষণ পায়ের জোর হারিয়ে বারান্দাতেই বসে পড়লেন। আর তখনই অনুভব করলেন পায়ের ঘষ্টানির শব্দ তার পিঠের দিক থেকে এগিয়ে আসছে। একবারে শিথিল হয়ে গেলেন ভবানীভূষণ। তার চেতনা লুপ্ত হওয়ার মতন অবস্থা হলো। আর তখনই চটাপট দুবার হাততালি দিয়ে ধর্মর করে দরজা খুলে বাইরে এলেন দীপেন্দা। ভবানীভূষণ বাকশক্তি হারিয়েছিলেন, নড়াচড়ার শক্তিও। পদশব্দ কিন্তু থামল না। হাঁটতে হাঁটতে কান্তিপ্রসন্নর ঘরের দিকে চলে গেল। তারপরেই পুকুরের জলে কচলে কচলে হাত ধোয়ার শব্দ। হঠাৎ দীপেন্দা জোরে হেসে উঠলেন। কথা বলার শক্তি থাকলে ভবানীভূষণ হাসির কারণটা জানতে চাইতেন নিশ্চয়ই। দীপেন্দা ঘরের থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই নিয়ে এলেন। দাওয়ায় পা ঝুলিয়ে বসলেন। ফস করে একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিলেন। তারপর বললেন, ভূত তাড়াতে হলে বারান্দার কাঠের থামগুলোয় আলকাতরা লাগাতে হবে। ভবানীভূষণ বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল চোখে দীপেন্দার দিকে চাইলেন। দীপেন্দা হেসে বললেন, ভূত তো ধরা পড়ে গেল ভবানীবাবু। ভবানীভূষণ ক্ষীণ কণ্ঠে বললেন, ধরা পড়ল? দীপেন্দা জোর গলায় বললেন, ব্যাপারটা বুঝতে পারেননি? ভবানীভূষণ নেতিবাচক ঘাড় নাড়লেন। আর সঙ্গে সঙ্গে পা ঘুষ্টে চলার শব্দ জেগে উঠল একবারে ভবানীভূষণের ঠিক পিছনে। ভবানীবাবু চমকে মাথা ঘুরিয়ে দেখলেন। শব্দ চলতে লাগলো। এবার ভবানীভূষণেরও স্বস্তির হাসি ফুটে উঠল মুখে। আপন মনে বললেন, ঘুণ পোকা। দীপেন্দা বললেন, এক্স্যাক্টলি, বারান্দায় এই দিকটার 3টে খাম্বায় ঘুণ ধরেছে। পর্যায়ক্রমে এক একটা খাম্বা থেকে পোকার কাটার আওয়াজ ওঠে। আমরা ভাবি কেউ বুঝি হেঁটে চলে বেড়াচ্ছে। ভবানীভূষণ শুধলেন, আর ওই জলে হাত ধোবার শব্দটা? দীপেন্দা বললেন, শুনুন, এখনো হচ্ছে।
ওই দেখুন পুকুরের জলে মাছেরা এক পাল একসঙ্গে খাই মারছে। এ তারই শব্দ। অসম্ভব নিশ্চিন্ত হয়ে ভবানীভূষণ হাত বাড়ালেন। দীপেনদা, একটা সিগারেট দিন তো।